মাছি পোকা দমন ব্যবস্থাপনা যদি আপনি ঠিকমতো না করতে পারেন তাহলে আপনারও ফসল এরকম হতে পারে। দেখেন, আমি মাছি পোকার দমন ব্যবস্থাপনা মাঝখানে একবার মিস দিয়েছিলাম। এই জন্য আমার করলা অনেকগুলো, প্রায় 8 থেকে 10 কেজি করলা এরকম নষ্ট হয়ে গেছে। আপনারা আপনাদের জমিকে কীভাবে মাছি পোকা থেকে দমন ব্যবস্থাপনা রাখবেন এবং লেদা পোকা থেকে রাখবেন, আজকে আলোচনা হবে এই বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কৃষি উদ্যোক্তা ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন আমার করলার জমিতে আছি। এখানে যে পোকাটি দেখতে পাচ্ছেন, লেদা পোকা, করলার সবচেয়ে বড় শত্রু যে পোকা, এই লেদা পোকা আর হলো মাছি পোকা। মাছি পোকা দমন ব্যবস্থাপনার জন্য আপনি যে কোনো কীটনাশক ব্যবহার করেন না কেন, ওনার গায়ে লাগলেও মারা যায় না এবং জমিতেও থাকে না। আসিয়া মাছি পোকা ফলনে এইভাবে ফলে বসে আস্তে ডিম পারে চলে যাবে। মাছি পোকার জন্য আমি যেটা ব্যবস্থাপনা নিয়েছি, যে একটা গন্ধরাজ, এই মাছি পোকা কিন্তু গন্ধ সইতে পারে না। গন্ধর জন্য আমি বাইথয়েট নামে একটি ওষুধ আছে, ওইটা স্প্রে করি। যেটা স্প্রে করতে হয় প্রতি 4 দিন অথবা 3 দিন পর পর বাইথয়েট স্প্রে করতে হয়। বাইথয়েট স্প্রে করলে আপনার মাছি পোকা দমন ব্যবস্থাপনা বলতে, মাছি পোকা আপনার জমি থেকে সরে যাবে, জমিতে আর আসবে না। আবার কিছুদিন পর আবার গন্ধ শেষ হলে আবার জমিতে চলে আসবে। আসার পরে দেখা যায় আমার অনেক করলাগুলো, আজকে আমি করলা তুললাম, করলা তোলার দেখলাম যে আমার 8 থেকে 10 কেজি করলা নষ্ট হয়ে গেছে, লাল হয়ে গেছে। এগুলা মাছি পোকা আক্রমণ করেছে। আর যে লেদা পোকা, এই লেদা পোকা নিয়ে হলো, এই যে লেদা পোকা শুধু করলায় আক্রমণ করে না, সমস্ত পাতাগুলো খেয়ে ফেলে, আগাগুলা, নরম নরম যে আগাগুলো আছে এগুলো খেয়ে ফেলে। এই যেখানে একটা আগা ভেঙেছে এবং এই একটা আগা উপরে আমি উপরে জাল দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে করলা বাওয়া পর্যাপ্ত পরিমাণ জমিতে হয়ে গেছে এবং উপরে আমি পুরোটাই জালের ব্যবস্থা করে দিয়েছি। এখন গাছগুলো আস্তে আস্তে উপরে উঠতেছে, ফলন সেটিং হচ্ছে। এই লেদা পোকার জন্য আমি যেটা দিয়ে উপকার পেয়েছি, আমি তো দীর্ঘদিন আপনাদের দোয়াতে কৃষির সাথে আছি, আল্লাহ পাক রাখছে। লেদা পোকার জন্য উপকারিত ওষুধ হলো যে সিনজেন্টারের বলিয়াম প্লাস। যে বলিয়াম প্লাস ব্যবহার করে দেখছি যে বলিয়াম প্লাস মাত্রা অনুযায়ী যখন ব্যবহার করবেন, ব্যবহার করে আমি ব্যবহার করছি, পোকের গায়ে লাগার সাথে সাথে পোক নিচে পড়ে যায়, কিছুক্ষণ মারা যায়। এবং যখন গাছে বলিয়াম প্লাস স্প্রে করি, ফলে স্প্রে করি, ফল খাওয়া শুরু করলে, গাছের পাতা খাওয়া শুরু করলে বলিয়াম প্লাসের এত মারাত্মক ওষুধ এটা, হ্যাঁ, পোকটা মারা যায়, খাইলেই মারা যায়। 1 থেকে 2 দিন রিঅ্যাকশন থাকে পরিপূর্ণ। 2 দিন আমি দেখেছি, 2 দিন পরও দেখছি জমিতে আসে আমি দেখি পোকা নিচে পড়তেছে উপর থেকে খেয়ে খেয়ে। মাঝখানে আমি বলিয়াম প্লাস ব্যবহার করতে লেট হয়েছে, এই জন্য আমার অনেক গাছ খেয়ে ফেলছে। এই যে পোকাগুলা খাবে আর ডিম পারবে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে গাছও ভালো আছে, গাছ সুন্দর আছে। আপনারা জানেন যে লতা জাতীয় সবজির চাষের সময় আপনারা আপনাদের জমি কাদা কাদা ভাব রাখবেন। এই দেখেন, আমার পুরো জমিতে কাদা কাদা ভাব আছে, কাদা কাদা ভাব রাখার চেষ্টা করি, আপনারাও রাখবেন। আশা করি আপনার গাছও ঠিক থাকবে এবং ফলন বৃদ্ধি বেশি পাওয়ার জন্য আপনারা যেটা ব্যবস্থাপনা নেবেন, আপনারা প্রতি সপ্তাহে কিন্তু সার প্রয়োগ করতে হবে। আমরা জানি যে আমাদের প্রশিক্ষণে যেটা বলছে যে 15 দিনে আরামতে মাটিতে সার প্রয়োগ করতে হয়। 10 দিন যেতে না যেতে আগাগুলা চিকন হয়ে যায়, তখন আর আপনি কি সার প্রয়োগ করবেন? আপনি 15 দিন তো গাছে টোকা পাবেন না। এই জন্য 7 দিন পর পর আমি যেরকম সার ব্যবহার করেছি, যে গত 3 দিন আগে সার দিয়েছি, শিকড় দানা দিয়েছি, ম্যাক সার দিয়েছি, টিএসপি দিয়েছি এবং এমওপি দিয়েছি। পরিমাণ মতো, পরিমাণ মতো পানি দিয়ে, মালচিংয়ের অর্ধেক পরিমাণ পানি ড্রেনে রেখে আপনি সার দিয়ে পাও দিয়ে হেঁটে দিতে হবে। সুন্দর করে হেঁটে দিলে আপনার সারগুলো গলে যাবে। গলে যাওয়ার পরে আপনি দেখবেন যে আপনার সার টেনে গাছে নিয়ে নিচে। এই আমার সারগুলো সুন্দরভাবে দেওয়ার কারণে জায়গা সচেষ্ট আছে, সুন্দর আছে, গাছগুলো সুন্দর আছে। আপনারাও এভাবে করতে পারেন। আর চিরুল স্প্রে মিস করা যাবে না। যে আপনি 10 দিনে আরামতে আপনার জমি থেকে আপনি জমিতে ভলিউম প্লাস, ফ্যাগাসাস একবার, আবার 10 দিন পরে ভলিউম প্লাস বা টিমেক একবার,
দিতে হবে। কড়া ওষুধ দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করবেন যে আপনার হাতে হ্যান্ড গ্লাভস, হাতে যে ওষুধ স্প্রে না লাগে, পায়ে সুন্দর মতো সব ডেকে মুখে মাস্ক পরেন, গামছা দেন বা হেলমেট ব্যবহার করেন, যা করেন যে ওষুধ থেকে রোগ থেকে নিরাপদ নিজেকে রাখতে হবে। চিনজোটার ওষুধ এত মারাত্মক যে আপনার হাতে লাগলে হাত জ্বলবে, পায়ে লাগলে পায়েও জ্বলবে। এগুলো এরকম মারাত্মক ওষুধ। দেখা যায় যে যে রোগে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়, এই রোগে আপনারা দেখবেন যে কৃষকরাই বেশি আক্রান্ত হয়। যে রোগটা আমরা দেখতে পাই যে ক্যান্সার নামে যে রোগটি আছে, এই রোগটি কৃষকরাই বেশি আক্রমণ হয়। এজন্য কী জন্য হয় যে সিডল স্প্রে, ক্যান্সার নামে যে রোগটি হয়, এই রোগটি মানুষের ভিতরে কৃষকরাই 60 থেকে 70% হয়, কৃষকদেরকে 100%-এর ভিতরে। জন্য আমরা সিডল স্প্রে করার সময় আমরা আমাদের শরীরের দিকে তাকাতে হবে, শুধু ফলন দিকে তাকাতে হবে না। আলহামদুলিল্লাহ আপনার দোয়াতে আমিও মেনটেন করার চেষ্টা করি। প্রথমত আমি করতাম না, কিছু মনে করতাম না, পরে শরীরে অসুস্থতা লাগে এবং অন্যরকম বা ক্লান্তি লাগে ওষুধ স্প্রে করার পরে মাস্ক ব্যবহার করি, গামছা দিয়ে মাথা রেখে রাখি, সুন্দরভাবে স্প্রে করতে হয়। আর আমার স্প্রে মেশিনও আপনারা দেখেন যে আমি এক মাথায় মোটর চালাই, অন্য মাথায় দিয়ে স্প্রে দিই সুন্দরভাবে। আর যেদিনকে পোকের ওষুধ স্প্রে করবেন মনে রাখবেন, পোকের ওষুধ স্প্রে করার সময় আপনি 2 ছাটে, যেমন এই বাহিরের সাইডে দিবেন এবং এইভাবে ভিতরের সাইডেও হেঁটে হেঁটে আপনি স্প্রে করতে হবে। দোনো সাইডে স্প্রে করতে হবে পোকের ওষুধের সময়। আর যখন আপনি ভিটামিন, ফ্লোরা বা বিভিন্ন জিনিস সিলিটিন, জিঙ্ক, চলবর, বোরন এগুলো স্প্রে করবেন, তখন বাইরের সাইডে আপনি দিয়ে যেতে পারেন, গাছে পাইলে হয়েছে। আর যখন পোকের ওষুধ স্প্রে করবেন, চিনজেন্টার হোক, যে কোনো ভালো পোকের ওষুধ স্প্রে করার সময় আপনি আপনার ভিতরের পাশে দিতে হবে, বাইরের পাশে দিতে হবে। কেননা পোকে ভিতরের পাশে লুকিয়ে থাকে, পাতার নিচে লুকিয়ে থাকে এবং বাইরের পাশে রাতে আসে খায়। আপনি বাইরের পাশে দিলে তো আপনার পোক খাইলো, ভিতরের পাশে নিয়ে খাইলো এক রাতে, এরপর রাত বাইরের পাশে খাইলো, এভাবে উল্টে উল্টে খেতে পারে। আপনি দোনো পাশে স্প্রে করেন, যে পাশে খাবে ওই পাশে পোক মারা যাবে। আশা করি সকালে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারাও আপনারা আল্লাহ তাআলার হুকুম